সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী সম্পর্কে কিছু তথ্য। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারী শিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। শিক্ষা, সমাজকল্যাণ ও সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল। নওয়াব ফয়জুন্নেছার জন্ম কুমিল্লা জেলার হোমনাবাদ পরগনার বর্তমান লাকসামের অন্তর্গত পশ্চিমগাঁয়ে। তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার আহমেদ আলী চৌধুরী আর মা আরফান্নেছা চৌধুরানী। ফয়জুন্নেছা বাবার প্রথম কন্যা সন্তান। জমিদার বংশের সন্তান হিসেবে বেশ আরাম-আয়েশের মধ্যে দিয়ে তিনি বেড়ে ওঠেন। মোগল রাজত্বের উত্তরসূরি এই মহিয়সী নারীর ছিল 2 ভাই আর 2 বোন। ছোটবেলা থেকেই পড়ালেখায় তার প্রচুর আগ্রহ দেখে ফয়জুন্নেছার বাবা মেয়ের জন্য গৃহশিক্ষক নিযুক্ত করেন। তিনি কঠোর নিয়মানুবর্তিতা পালন করে তার জ্ঞান-স্পৃহাকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলেন। গৃহশিক্ষকের সাহায্যেই তিনি কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন। বাংলা, আরবি, ফার্সি ও সংস্কৃতি এ 4টি ভাষায় ব্যুৎপত্তি লাভসহ তার এ প্রতিভা স্ফুরণে ফয়জুন্নেছার শিক্ষক তাজউদ্দীনের অবদান অতুলনীয়। সে সময়ে আরেক জমিদার সৈয়দ মোহাম্মদ গাজীর সাথে 1860 সালে তার বিয়ে হয়। তিনি ছিলেন মোহাম্মদ গাজীর দ্বিতীয় স্ত্রী। তার দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। স্বামী বিচ্ছেদের পর তিনি সমাজ সংস্কার ও গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। কথিত আছে, নওয়াব ফয়জুন্নেছা 1871 সালে বিয়ের 17 বছর পর জানতে পারেন তার স্বামীর আর একটি স্ত্রী আছে। তাই সতীন থেকে পৃথক থাকার জন্য তিনি তার বিয়ের দেনমোহরের 1 লক্ষ টাকা দিয়ে পশ্চিমগাঁওয়ে 3.5 একর জমিতে একটা বাড়ি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে প্রায় 3 বছর সময় লেগেছিল। তিনি জমিদারি পরিচালনার প্রশিক্ষণ নিয়েছিলেন। তাছাড়া বুদ্ধির দীপ্ততা, বিচক্ষণতা আর কর্মদক্ষতায় অনেক বেশি এগিয়ে ছিলেন। তাই 1873 সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি পশ্চিমগাঁয়ে জমিদারি লাভ করেন। 1885 সালে মায়ের মৃত্যুর পর তিনি মাতুল সম্পত্তির ও উত্তরাধিকারী হন। ফয়জুন্নেছা ছিলেন হোমনাবাদ পরগনার জমিদার। তিনি তার চিন্তা, কাজ, কর্মে ছিলেন সে সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক। সেকালের সমাজ ব্যবস্থা সব রকম বাধা পেরিয়ে তিনি সম্পূর্ণ সংস্কারমুক্ত সমাজ গঠনে মনোযোগ দিয়েছিলেন। তাই একজন নারী হয়েও সে সময় জমিদারি কঠোর দায়িত্ব তিনি সফলভাবে পালন করেন। তিনি নির্ভীকভাবে শাসনকাজ পরিচালনা করেন। তিনি জীবনের শেষ প্রান্তে ওয়ারিশদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেন আর নিজ জমিদারিটি পরিণত করেন অক্ষ সম্পত্তি হিসাবে। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নওয়াব। তিনি সমাজ সংস্কারের অংশ হিসেবে মেয়েদের শিক্ষার প্রতি জোর প্রচেষ্টা চালান। 1873 সালে নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের জন্য কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলের মধ্যে এটি অন্যতম। দেশে বিদেশে শিক্ষা প্রচারে তার অবদান অনস্বীকার্য। নওয়াব ফয়জুন্নেছা পশ্চিমগাঁয়ে একটি অবৈতনিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় ভালো ফলাফলের জন্য পরবর্তীকালের বংশধরগণ 1943 সালে এটিকে উচ্চ মাধ্যমিক ইসলামিক কলেজে রূপান্তরিত করেন। 1965 খ্রিস্টাব্দে কলেজটি একটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়ে নওয়াব ফয়জুন্নেছা ডিগ্রি কলেজ নামে আখ্যায়িত হন। 1982 সালে এই কলেজটি সরকারিকরণ হয়। নাম দেওয়া হয় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ। এছাড়াও তিনি ও তার মেয়ে বদরুন্নেছা পশ্চিমগাঁয়ে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও বিভিন্নভাবে শিক্ষা প্রসারে তার বহু অবদান রয়েছে। কলকাতার ঠাকুরবাড়ির সখী সমিতির সদস্য ছিলেন তিনি। 1876 সালে 10 ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণযন্ত্র থেকে শ্রীমতী নবাব ফয়জুন্নেছা চৌধুরানী রচিত সাহিত্য গ্রন্থ রূপ জালাল প্রকাশিত হয়। রূপ জালাল ব্যতীত ফয়জুন্নেছা কর্তৃক দুখানি গ্রন্থের নাম পাওয়া যায়। সঙ্গীত লহরী ও সঙ্গীত সার প্রকাশিত হলেও তা দুষ্প্রাপ্য। বাংলাদেশের নিভৃত পল্লীর এ রমণী বেঁচে থাকতে তার কাজের স্বীকৃতি সেভাবে পাননি। মহারানী ভিক্টোরিয়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ফয়জুন্নেছাকে বেগম ও এরপর নওয়াব উপাধি দেন। 1889 সালে
1889 সালে তার নির্দেশক্রমে ফয়জুন্নেসাকে নওয়াব উপাধি দেওয়া হয়। মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি জাতির সেবায় দিয়ে যান। 1903 সালে 23 সেপ্টেম্বর এ মহিষীর জীবনাবসান ঘটে। তাকে তার প্রতিষ্ঠিত 10 গম্বুজ মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমি তাহার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে এরকমের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।